গণভোটে যদি হ্যাঁ ভোট জেতে তাহলে নিম্নকক্ষের পাশাপাশি জাতীয় সংসদে প্রথমবার যুক্ত হবে উচ্চকক্ষ। উদ্দেশ্য হলো নিম্নকক্ষ থেকে পাশ হওয়া বিলগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা। তাতে কি হবে? বলা হচ্ছে তড়িঘড়ি করে জনস্বার্থ বিরোধী আইন পাশ হওয়া রোধে এটি একটি বাধা হিসেবে কাজ করবে। প্রশ্ন হলো উচ্চকক্ষ গঠন হবে কিভাবে? প্রথমেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা 180 কর্মদিবসের মধ্যে সংবিধানে এই সংক্রান্ত প্রয়োজনীয় সংশোধনী আনবেন। এর পরপরই আনুপাতিক হারে বা পিআর পদ্ধতিতে বিভিন্ন দল মনোনীত 100 সদস্যদের নিয়ে গঠন করা হবে উচ্চকক্ষ। সহজ করে বলি, ভোটে কোনো দল যত শতাংশ ভোট পাবে সেই অনুযায়ী তাদের মধ্যে উচ্চকক্ষের আসনগুলো বন্টন করা হবে। ধরুন এ দল পেল মোট ভোটের 40%। যেহেতু উচ্চকক্ষের দলগুলোর জন্য নির্ধারিত আসন 100টি, তাহলে এ দল 100 আসনের 40% মানে 40টি আসন পাবে। একইভাবে বি দল 30% ভোট পেলে তারা উচ্চকক্ষে পাবে 30টি আসন। এভাবেই বন্টন করা হবে উচ্চকক্ষের আসন সংখ্যা। উচ্চকক্ষে যেহেতু 100 আসন, সেহেতু যদি কোনো দল প্রদত্ত ভোটের 1% পায় তাহলে ওই দলও উচ্চকক্ষে একটি আসন পাবে। সেক্ষেত্রে তারা নিম্নকক্ষে কোনো আসন না পেলেও প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে আসন পাবে। সাংবিধানিক সংশোধনী বা গুরুত্বপূর্ণ আইনের ক্ষেত্রে উচ্চকক্ষে বিশেষ ক্ষমতা থাকবে। যদিও উচ্চকক্ষ সরকারের ওপর অনাস্থা আনতে পারবে না, তবে তারা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশ্ন উত্থাপন করতে পারবে। এছাড়া উচ্চকক্ষে আঞ্চলিক প্রতিনিধিত্বের মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রান্তিক কণ্ঠস্বর তুলে ধরার একটা সুযোগ তৈরি হবে। কোনো বিলে দুই কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে আলোচনার মাধ্যমে সেটি সমাধানের বিধান রাখা হয়েছে। তবে বিশ্লেষকরা এই ব্যবস্থার কিছু চ্যালেঞ্জও তুলে ধরেছেন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের জন্য প্রশাসনিক কাঠামো এবং 100 জন নতুন সদস্যের বেতন ভাতা বাবদ রাষ্ট্রের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে। দুই কক্ষের পর্যালোচনার কারণে জরুরি প্রয়োজনে দ্রুত আইন পাশ করার প্রক্রিয়াও ব্যাহত হতে পারে। তবে সংস্কার কমিশনের মতে এই ব্যবস্থা জাতীয় রাজনীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং কোনো একক দলের স্বেচ্ছাচারিতার সুযোগ বন্ধ করবে।